নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সজল ঘোষ বন্ধু বান্ধবদের কাছে, আমাদের কাছেও দেবু নামে পরিচিত। সিটি কলেজের দাপুটে ছাত্রনেতা, সোমেন মিত্রর হাত ধরে রাজনীতিতে আসা। কিন্তু তৃণমূল সজলের পোটেনশিয়ালকে সেভাবে কাজে লাগায়নি। ওই বোধহয় ছোড়তার হাত ধরে রাজনীতিতে উঠে আসা, সেটা কালীঘাটের মহানায়িকার বোধহয় পছন্দ হয়নি। তাই সজল ঘোষ চিরকালই ব্রাত্যই থেকে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত হয়েছিলেন, কিন্তু এখন তিনি মুক্ত বিহঙ্গ, ভারতীয় জনতা পার্টির দাপুটে নেতা, পরিচিত নেতা। কাট কথা বলে টেলিভিশনের স্টুডিওতে বিপক্ষের প্রতিনিধিকে রীতিমতো জেরবার করে দেন। তবে মাথাটা একটু গরম। এবার বড়নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সজল প্রার্থী। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে সজলের কথা প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল। ব্যাপারটা অনেক দূর এগিয়েও গিয়েছিল। সজল ব্যক্তিগত উদ্যোগে একটা সংস্থাকে দিয়ে জনমত সমীক্ষাও করিয়েছিল। কিন্তু তাপস বাবুর বিজেপিতে আশায় সজল কলকাতা উত্তরে প্রার্থী হতে পারেনি। কিন্তু তাপস বাবুর ছেড়ে যাওয়া বড়নগর কেন্দ্রে বিজেপি তাকে প্রার্থী করেছে। তাপস বাবুর সঙ্গে তারা এই বিষয়ে কথা বলেছিল। তাপস বাবু সোৎসাহে সমর্থন জানিয়েছেন। তাপস বাবুর সঙ্গে সজলের সম্পর্ক কিন্তু একেবারে ব্যক্তিগত কাকা ভাইপোর মতো। মাঝে হয়তো একটু রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে কোনো চির ধরেনি। ধরুন 2011 সালে তাপসবাবু বড়নগর কেন্দ্র থেকে জিতলেন 35,000-এরও বেশি ভোটে। 16 সালে ব্যবধান কমে দাঁড়ালো 16,000-এর একটু বেশি। আবার 2021 সালে 35,000-এরও বেশি। 2016 সালে বাম প্রার্থী, জোট প্রার্থী 38% ভোট পেয়েছিলেন, বিজেপি পেয়েছিল 9%। 2021-এ পার্ন মিত্র পেলেন 32% ভোট। আর তাপস বাবুর ভোটও বেড়ে দাঁড়ালো 50%-এর উপর। ব্যবধান 35,000-এরও বেশি। অর্থাৎ বিজেপির উল্কা সদৃশ উত্থান হলো, আর বামেদের ভোট ব্যাংকে ধস নামলো। বামের ভোট রামে চলে গেল। সেই ভোট ব্যাংকে ফিরিয়ে আনতে তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামেরা। এলাকারই মানুষ, পরিচিত মানুষ, সজ্জন মানুষ হিসাবে পরিচয় আছে, পরিচিতি আছে। কিন্তু সেই ভোট ব্যাংকে তিনি ফেরাতে পারবেন? এটাই হচ্ছে প্রশ্ন। এখন দেখুন, আমি বড়নগর কেন্দ্রে গেছি, ভোট দেখতে গেছি, মানে প্রচার দেখতে। একদিন বড়নগর বাজারের সামনে মিটিং চলছে, আমি দূরে দাঁড়িয়ে দেখছি। বক্তব্য রাখছিলেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি, সন্ময় বন্দ্যোপাধ্যায়, সজল ঘোষ, তাপস বাবুও ছিলেন। হঠাৎ দেখলাম সবার মঞ্চের সামনে তৃণমূলের লোকজন হট্টগোল করতে শুরু করল। পাল্টা মঞ্চ থেকে বিজেপির নেতারাও স্লোগান দিতে থাকলেন। পরিস্থিতি শান্ত হলো। কিন্তু সজল ঘোষ অনেকের ঘুম কিন্তু চুটিয়ে দিয়েছেন। ওই অঞ্চলেই থাকেন বড়নগর কেন্দ্রের ভোটার, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। তিনি আমাকে বলছিলেন, যদি সজল মানুষের ভোট দেওয়া থেকে এনশিওর করতে পারেন, চোখ বন্ধ করে লিখে রাখো যে ওখান থেকে সজল জিতবে। কিন্তু ভোট দেওয়াটাকে এনশিওর করতে হবে। মানুষ যাতে নির্ভয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে। দলদাস পুলিশ তো করবে না। তবে সজল লড়াকু ছেলে, 1 ইঞ্চি জমিও কিন্তু ছাড়বে না। অলিতে গলিতে পাড়ায় ও ঢুকে পড়ছে। তৃণমূল ওকে উত্তেজিত করার, প্ররোচিত করার চেষ্টা করছে। কখনো কখনো সজল প্ররোচিত হচ্ছেও। কিন্তু ভোটটা সজল যদি বড়নগরের মানুষকে নির্ভয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন,
অনেকেই বলছেন বরানগরে পদ্ম ফুল ফুটবে। দেখুন, স্বাধীনতার পর থেকে 72 সাল পর্যন্ত জ্যোতিবাবু ছিলেন ওখানে, তারপরে একবার শিবপদ ভট্টাচার্য সিপিআই এর প্রার্থীর কাছে হারলেন। 77 সাল থেকে 2011 পর্যন্ত আরএসপি, মতীশ রায়, অমর চৌধুরী, অত্যন্ত সজ্জন মানুষই অমর চৌধুরী ছিলেন, তারপরে তাপস রায়। তাহলে বরানগরের ঐতিহ্য আছে, জ্যোতিবাবু ছিলেন এক সময়, সেখানে সজল দাঁড়িয়েছে। সায়ন্তিকা ব্যানার্জি আমি রাজনৈতিক ভাবে খুব একটা কি বলবো পরিণত বলে মনে করি না। হ্যাঁ, তিনি দাঁড়িয়েছিলেন বাঁকুড়ায়, শম্পা দরিপা তাকে হারিয়ে দিয়েছিলেন, সেটা জানেন সায়ন্তিকা, শম্পা দরিপাও জানেন। এক্সপেক্ট করেছিলেন বাঁকুড়া লোকসভায় টিকিটটা পাবেন, কিন্তু পাননি। ব্রিগেডের সমাবেশ থেকে মোবাইল কানে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন, অভিমান করেছিলেন, তারপর তাকে টিকিট দেওয়া হয়েছে। বিধাননগরের মানুষ, সায়ন্তিকার বাবা, আমাদের ছোটবেলায় আমরা দেখতাম মুক্ত হয়ে, গুরুদা গুরুদা বলতাম আমরা। তিনি কলকাতা পুলিশে ছিলেন, রাজ্যপালের কনভয়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তখন রাজ্যপাল প্রখ্যাত ঐতিহাসিকবিদ ডক্টর নুরুল হাসান। সম্ভবত বিধাননগরের লাবণীর আশেপাশে কোনো জায়গায় উনি সেই সময় থাকতেন। তো সায়ন্তিকা বড়নগরের মেয়েও নয়, সজলও বড়নগরের ছেলে নয়। সজল অনেক পোড় খাওয়া, সায়ন্তিকা পোড় খাওয়া নয়। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। দাদাভাই সঙ্গের অঞ্জন পালের কথা মনে আছে? 2018 সালের পুজোতে সারা কলকাতাতে তিনি পুজোর সময় হোর্ডিং দিয়েছিলেন যে ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় উদ্বোধন করবেন। প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর অমল মুখোপাধ্যায় প্রণববাবুকে বিষয়টা বলেন, প্রণববাবু রাজি হন। আমিও ছিলাম সেদিনকে উদ্বোধনী অনুষ্ঠানে, আমি অঞ্জনদাকে চিনি। তো এক্সপেক্ট করেছিলেন টিকিট, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন অঞ্জনকে, অঞ্জন জেতাতে হবে প্রার্থীকে। জানি না শেষ পর্যন্ত অঞ্জনদা কতটা সফল হবেন। চোরা স্রোত প্রচন্ড প্রচন্ড চোরা স্রোত। আর লোকসভা নির্বাচনের সঙ্গে কিন্তু উপনির্বাচন হচ্ছে, তাহলে একজন ভোটার, ধরুন কেউ বিজেপিকে ভোট দেবেন, বিধানসভাতে সেই ভোটারই হয়তো তৃণমূলকে দেন, কিন্তু ওই এক সঙ্গে ভোট হলে কেন্দ্রের শাসক দল সবসময় অ্যাডভান্টেজ পায়। এটা সজলের একটা প্লাস পয়েন্ট। আর একই সঙ্গে লড়াকু ভাবমূর্তি, সৎ ছেলে। সজল বলছে এটাকে সুযোগ দিন, বড়নগরবাসী যদি ওকে সুযোগ দেন, আমার বিশ্বাস। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা ভুল করবেন না। এলাকার মানুষের সুখে দুঃখে থাকবেন সজল, চেষ্টা করবেন যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পালন করার, এই বিশ্বাস আমার আছে। কারণ রাত দিন 7 দিন বউ বাচ্চা বাদ দিন, এটাকে মূলমন্ত্র করে সজল কিন্তু মানুষের পাশে থাকে। বাকিটা উপরওয়ালার হাতে। উত্তর কলকাতাও কিন্তু হাওয়া কিরকম কিরকম। প্রধানমন্ত্রী রোড শো করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে সভা করলেন, তাপস রায় 26 তারিখ জবাব দিলেন, আমিও ছিলাম, শুনছিলাম সব। তাপসবাবু উত্তর কলকাতার ভূমিপুত্র, রাজনীতি করেছেন উত্তর কলকাতায়, স্কুল কলেজ সবকিছু। কেন যে তাকে বড়নগরে পাঠানো হয়েছিল সেটা রহস্য। সম্ভবত মুকুল রায় কলকাঠিটা নেড়েছিলেন যে তাপসকে বড়নগরে পাঠানো, বড়নগর বামেদের দুর্গ, ওখানে তাপস জিততে পারবে না, রাজনৈতিক কেরিয়ারটা শেষ হবে। কিন্তু যাই হোক, শত্রুর মুখে ছাই দিয়ে তাপসবাবু টানা 3 বার জিতেছিলেন। দেখুন, তার বাড়িতে যেন ইডি অভিযান হলো 12ই জানুয়ারি, বিবেকানন্দর জন্মদিনে। পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের প্রত্যেক নেতা একটু অবাকি হয়ে গেছিলেন এবং বলেছিলেন যে এটা আমরা বিশ্বাস করি না তাপসবাবু শ্লাঘা বোধ করতে পারে। তার এটাই রাজনৈতিক পুঁজি যে 3 জন প্রার্থী উত্তর কলকাতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। বয়সে তাপস রায় সর্বকনিষ্ঠ এবং খুব ফিট, গলিতে গলিতে চষে বেড়াচ্ছেন, সকালে বিকেলে পদযাত্রা, ছোট ছোট
বৈঠক, স্ট্রিট কর্নার, পাবলিক মিটিং, প্রধানমন্ত্রী রোড শো করছেন পশ্চিমবঙ্গে প্রথমবার উত্তর কলকাতার প্রার্থীর সমর্থনে। এটা তাপসবাবুকে অবশ্যই একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে। বিজেপি তাদের কলকাতার একজন রাজনৈতিক অভিভাবক পেয়েছে, এটা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সবাই বলেন। এবং শুভেন্দুর যখন ছাত্র পরিষদ করত তখন ছাত্র পরিষদে রাজ্য সভাপতি ছিলেন তাপস রায়। একটা ব্যক্তিগত সম্পর্ক দুজনের কিন্তু আছে। তাই উত্তর কলকাতার সুর এবার খুব চেনা নয়, লিখে দেওয়া যাচ্ছে না যে সুদীপবাবু চতুর্থবারের জন্য জিতবেন, সেটা সুদীপবাবুও জানেন। তাই সংখ্যালঘু মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন, বা সংখ্যালঘু মহল্লায় তাপসবাবুর একটা ব্যক্তিগত পরিচিতি, জনপ্রিয়তা আছে। যে যে অঞ্চলে বিজেপির কি সংগঠন আছেন আমি জানি না, ধরুন মানিকতলা, কাশীপুর, বেলগেছিয়া, অলিতে গলিতে তাপস রায়ের কাট আউট, ব্যানার, দেয়াল লিখন কারা করলো বুঝে উঠতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসেনি, বার্তা খুব স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওই নবীন প্রবীণের দ্বন্দ্ব, তাপসবাবু চিরকালই নবীনের পক্ষে। তাহলে এত দিল কারা? দেয়াল কারা লিখলো? ব্যানার কারা টাঙালো? হোর্ডিং কারা লিখলো? ফিরে যান 55 বছর আগে। ইন্দিরা গান্ধী ভিভি গিরিকে তার মনোনীত পদপ্রার্থী করেছিলেন রাষ্ট্রপতি হিসেবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কংগ্রেস করেছিল নীলাম সঞ্জীব রেড্ডিকে। তখন কংগ্রেসের ওল্ড গার্ডদের সঙ্গে ইন্দিরা গান্ধীর চূড়ান্ত মতবিরোধ, ডাক দিয়েছিলেন বিবেক ভোট, জিতেছিলেন ভিভি গিরি। কংগ্রেসের সরকারি প্রার্থী পরাজিত হয়েছিলেন। এবারও কিন্তু উত্তর কলকাতায় তৃণমূলের লোকেরাই অনেকে বিবেক ভোট দেবেন। তাদের অভিযোগ কিন্তু ফেলে দেওয়ার মতো নয় যে তাদের সাংসদকে তারা পান না। সাংসদ বাড়িতে থাকলেও নাকি বলে দেওয়া হয় তিনি বাড়িতে নেই, দিল্লিতে। আর তিনি তো সর্বভারতীয় নেতা। একদিন দেখলাম প্রচারের জিপে সুদীপবাবু এরকম ভাবে বলছেন, আমি যেখানে বসি ডায়াগোনালি অপোজিটে প্রধানমন্ত্রী বসেন। অর্থাৎ নিজেকে তিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদার সমতুল্য বলে ভাবেন। ভালো ভালো কাপড় নিয়ে যান প্রধানমন্ত্রীকে জ্যাকেট বানানোর জন্য, প্রধানমন্ত্রী সেটা পড়লে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপবাবুকে দিল্লির রাজনীতিতে দরকার হতেই পারে, তিনি তাকে রাজ্যসভায় নিয়ে পাঠাতে পারতেন। অনেককেই তো পাঠিয়েছেন, সুদীপবাবুকে পাঠাতেন, তাহলে লোকসভা নির্বাচনে অন্য কেউ প্রার্থী হতো। আর দেখুন, আমি তো উত্তর কলকাতার ছেলে, উত্তর কলকাতার একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে চেষ্টা করি শিরদাঁড়ায় বহন করে নিয়ে যাওয়ার জন্য। সবসময় মনে হয় এই জমানায় আমরা নেগলেক্টেড। একমাত্র মন্ত্রী রয়েছেন শশী পাজা, সাধনদা ছিলেন, তার মৃত্যুর পরে এখন তো নির্বাচন হয়নি। আর ওই ডেপুটি মেয়র হিসাবে অতীন ঘোষ, জীবন শাহ আছেন মেয়র পরিষদের দু একজন। কিন্তু চিরকালই যেন মনে হয় দক্ষিণ কলকাতা অনেক এগিয়ে। কলকাতা কর্পোরেশনের বাজেটেও নাকি দক্ষিণ কলকাতার জন্য অ্যালটমেন্ট বেশি থাকে। ওই 2-3 কিলোমিটার রেডিয়াসেই ক্ষমতার বৃত্ত। সেখানে উত্তর কলকাতা, যেখানে রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা, যেখানে বিবেকানন্দর জন্ম, যেখানে মায়ের বাড়ি, যেখানে ভগিনী নিবেদিতার স্মৃতিধন্য সব এলাকা, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেই উত্তর কলকাতা এই জমানায় বঞ্চিতই হয়ে গেছে। এর বিরুদ্ধেও কিন্তু মানুষ এবার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করবে। উত্তর কলকাতা কেন্দ্রে 58টা হাই রাইজ আছে। একটা অভিযোগ হয় যে হাই রাইজ গুলোতে শাসক দলের লোকজন ভোট যাতে দিতে না পারে, হাই রাইজের বাসিন্দারা আগে থেকেই তৎপর হয়ে ওঠে। এবার বোধহয় সেটা সম্ভব নয়, কারণ প্রতিটা হাই রাইজের মধ্যে ভারী বুটের আওয়াজ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। তাপসবাবু জানেন তো
তৃণমূল কোথায় কোথায় খেলতে পারে, তাই তিনি আগে থেকে সেই খেলাকে প্রতিহত করার জন্য যা করার করছেন। হাওয়াটা কিন্তু এবার অন্যরকম উত্তর কলকাতায়। 4 তারিখে ইভিএম খুললেই বোঝা যাবে যে তৃণমূলের দুর্গ উত্তর কলকাতায় অক্ষত রইল কিনা।